আচ্ছা, আমাদের আজকে উইক 11 এর ক্লাস। তো আজকের মাধ্যমে আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। তো তোমাদের 4টা একটা ক্লাস টেস্ট প্লাস 3টা অ্যাসাইনমেন্ট মিড টার্মের পর দেওয়া আছে। দ্যাট মিনস 40 মার্কস আমার ক্লিয়ার। বাকি যে 10 মার্কস আছে সেটা আজকের ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দিব না। নেক্সট যে ক্লাসটা আছে আমার ওই ক্লাসের ডেটে, মানে নেক্সট বুধবার যেটা ওয়েডনেসডে, সেদিন আমি এটা ফাইনাল ক্লাস টেস্ট নিব, বা যেটা তোমরা ফাইনাল এক্সামিনেশনে ইভ্যালুয়েশন হিসেবেও ধরতে পারো। তো সেটা আমার মার্ক থাকবে 10 মার্কস। পুরো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি যেটা আজকের লেসন পর্যন্ত, লেসন 17 থেকে হয়তো বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করেছি, সেই ল্যাপ্লাস ট্রান্সফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত, দ্যাট মিনস 3টা ক্লাস হয়তো বা। তো এই 3টা ক্লাসের উপর থেকে হয়তো বা 2টা কোশ্চেন আমি দিব, সেখান থেকে 10 মার্কস তোমাদের ফাইনাল ইভ্যালুয়েশন হবে নেক্সট ওয়েডনেসডেতে। এবং সেদিন আমি আগে অ্যাটেন্ডেন্স নিব, তারপর আমি তোমাদের পরীক্ষাটা নিব। তো এই জিনিসটা সবাইকে জানাই দিতে হবে। প্লাস তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই শোচনীয়। অনেকেই আছে ক্লাসে জয়েন করো নাই, বা আজকে রেকর্ডিং এর মধ্যে আমি বলে দিচ্ছি, যারা পরে শুনবা তারা এটা শুনে নিও যে যারা রেগুলার ক্লাসে উপস্থিত থাকো নাই তাদের কিন্তু 10 মার্কসের ব্যাপার আছে। ওই 10 মার্কসে কিন্তু নাম্বার কম বেশি অবশ্যই হবে। সো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, বা আমি যে কথাগুলো বললাম এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে করতে পারো। ওকে, তাহলে আমি লেসনে আজকে ক্লাসের মাধ্যমে আমি শেষ করতেছি। আমার 2টা লেসন বাকি আছে, লেসন 21 এবং 22। তো আমি আগে 22 দিয়ে একটু শুরু করব, কারণ আমার সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস আমার 22 যদি আগে করাই, তারপর 21 করলে তোমরা আগে ভালো বুঝবা। সো আমি 22 থেকে শুরু করতেছি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো আমরা এর আগে দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। দ্যাট মিনস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা দেখেছি যে আমরা টি একটা ফাংশন থাকে, সেটাকে আমরা এস এ কনভার্ট করি। তো ইনভার্স কথাটা উল্টা হবে, এখানে এস কে আমি টি তে কনভার্ট করব। তো পুরো নিয়মটা একটু উল্টা হয়ে যাবে সবকিছু। যেমন if Laplace transform f of t is equal to f of s, then f of t is called the inverse Laplace transform of f of s, and then it is denoted by f of t is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্মের সময় দেখেছি আমরা এল লিখেছি, কিন্তু এখানে লিখতেছি এল ইনভার্স। তো এই এল এর উপর -1 এটাই মানে হচ্ছে এটা ইনভার্স এফ অফ এস। দেখো এখানে এফ অফ টি আগের বার ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছিল টি ফাংশনকে, কনভার্ট হয়েছিল এফ অফ এস। এবার দেখো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে এফ অফ এস ফাংশনের উপরে। তো এরপরে উৎপন্ন হইতেছে এফ অফ টি, তার মানে পুরো জিনিসটা কিন্তু উল্টা হয়ে গেছে। যেমন ফাংশন এফ অফ এক্স থাকে আর এফ ইনভার্স এক্স থাকে, অনেকটা সেরকমই। তো এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে বলছে, এখানে আমি সূত্রগুলো আলোচনা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আগে আমরা দেখেছি কি 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পেতাম 1/s। এবার 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো আমি 1, জাস্ট উল্টে যাবে। যেমন আমরা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1/s মাইনাস a। এবার হয়ে যাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s মাইনাস a ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার at, জাস্ট উল্টো হয়ে যাবে। কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে অবশ্যই। তো মেইন কথা হলো এখানে আগের যে সূত্রগুলো ছিল বা প্রপার্টিজ আমার জানা ছিল সেগুলোই আমি অ্যাপ্লাই করতেছি, কিন্তু পরিবর্তনটা কোথায় আসতেছে, সবগুলো উল্টায় যাচ্ছে। আগে আমরা টি কে এস এ কনভার্ট করতাম, এবার এস থাকবে সেটাকে টি তে কনভার্ট করব। এখানে সূত্র দেওয়া আছে, প্রথম 11টা সূত্র দেওয়া আছে, হয়তো প্রত্যেকটাই আমরা আগে দেখেছি। যেমন যে ফার্স্ট শিফটিং প্রপার্টির এই যে দুটা এই আছে, এটা আমরা দেখেছি, s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার দেখেছি। তারপর cos হাইপারবোলিক এটি, sin হাইপারবোলিক এটি, সবগুলো সূত্র দেওয়া আছে। জাস্ট তোমার সূত্রগুলো দেখে নিবে। এখানে 11টা সূত্র দেওয়া আছে, এর মধ্যে প্রথম 10টা হয়তো আমাদের কাজে লাগবে। আগে যেমন আমরা 10টা 11টা পড়েছিলাম, 12টার কথা বলেছিলাম, সেখান থেকে আমরা প্রথম 8টা নিয়ে কাজ করেছিলাম। এরপরে পরবর্তী যে 11-12 ছিল সেটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে প্রমাণ করেছি পরবর্তীতে, বাট আমরা কিন্তু তখন আর সূত্রের কাছে যাইনি। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখান থেকে প্রথম 10টা সূত্র ইনভার্স ল্যাপ্লাসের জন্য। তবে একটা ম্যাথ দেখাই, তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে আছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু দেখাইতে হবে t টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। তো আমরা কিন্তু এটা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, সেটাই এখানে কিন্তু লেখা হয়েছে। একটু জাস্ট
এই এন উপরে এন ফ্যাক্টরিয়াল ছিল সেটা কিন্তু নিচে নিয়ে আসা হয়েছে, জাস্ট ওখানে এসেটটা রাখা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আগের মতোই আছে, কিন্তু এবার আমাদের একটু কাজ করে করতে হবে, কারণ এখানে দেওয়া আছে এইটা কনভার্ট করতে হবে। এইটা আগে দেওয়া ছিল টি, এসে কনভার্ট করেছিলাম। তো ম্যাথে আমরা দেখি কিভাবে করতে পারি। তো এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আসলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মেরই একটা অংশ। আমাদের মেইন কথা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ওখান থেকে উৎপন্ন হয়েছে। আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে কিন্তু একটা জিনিস আছে। সবসময় এটা মনে রাখতে হবে যে যখন একটা জিনিস থেকে উৎপন্ন হয়, তার মানে হচ্ছে সেই জিনিসটা আমার আছে, বা সেই জিনিসটা আমি যে কোনো সময় ইউজ করতে পারবো, তাই না? যেমন এখানে আমরা প্রথমেই কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রটা ব্যবহার করেছি, মানে লিখেছি যে উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি। আমরা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ইনভার্স ল্যাপ্লাসকে নিয়ে আসছি। এমন না যে আগে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম তখন সূত্রের প্রমাণে দেখতাম বিভিন্ন ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র অ্যাপ্লাই করে করতাম, বা কখনো ইন্টিগ্রেশন করে করতাম, কখনো প্রপার্টিজ ইউজ করে করতাম। এখন আমাদের ইনভার্সে করার সময় আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আছে এটা আমার মাথায় রাখতে হবে। যাই হোক, তা আমার যেটাকে করতে হবে, এই যে যেহেতু এল ইনভার্স এইটা আছে, তো এই এলটাকে যদি এই পাশে নিয়ে যাও, এল ইনভার্সকে এই পাশে নিলে এখানে এল হয়ে যাবে। তাহলে এইটাকেই আমরা প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দেখি, তাহলে আমরা ওটা নিয়ে আসতে পারবো। রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, এল নেওয়া হয়েছে। তো যেহেতু এখানে n ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে 1 বাই n ফ্যাক্টোরিয়াল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n। কিন্তু ভুল লেখা হয়েছে, টি টু দি পাওয়ার n হবে, পাওয়ার হবে, সাফিক্স দিয়ে দেওয়া হয়েছে, উপরে হবে, পাওয়ার হিসেবে হবে। এই তো এখানে লেখা আছে, এটা জাস্ট টাইপের মিস্টেক। তো বাম পক্ষে যেটা আছে সেটা লেখা হলো 1 বাই n ফ্যাক্টোরিয়াল রইলো। আর আমরা তো জানি যে টি টু দি পাওয়ার n মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটা তো আমাদের জানাই আছে। তো n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়, তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1। খুবই সিম্পল জিনিস। এর পরের কাজটা হচ্ছে জাস্ট এই আমরা জানি যে ফাংশন উভয় পক্ষে যদি f অফ x ইজ ইকুয়াল টু y থাকে, তাহলে আমরা যদি উভয় পক্ষে f ইনভার্স নিই, তাহলে কি যায়, f আর f ইনভার্স পরস্পর কাটাকাটি যায়, থাকে x ইজ ইকুয়াল টু f ইনভার্স y। তো এইভাবে সেই একই জিনিসটা এখানে করা হয়েছে। যখন এখানে l আছে, এখানে কিছু নাই, তো উভয় পক্ষে যদি একটা l ইনভার্স নিই, তাহলে কি হয়, এখানে যদি l ইনভার্স নাও, এখানেও যদি l ইনভার্স নাও, তাহলে এই পাশে l ইনভার্স, এই যে এটা আছে এটা l ইনভার্স থেকে যাবে, কারণ এখানে তো l নাই। কিন্তু এখানে যে এল আর এল ইনভার্স পরস্পর কাটাকাটি যায়, এটা ফাংশনেও যায়, এখানেও যায়, যেহেতু এটা একটা ফাংশনাল রিলেটেড ব্যাপার। তো কাটাকাটি চলে থেকে যাবে টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে অবশ্যই পেয়ে গেলাম ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বুঝতে? খুবই ইজি জিনিস, আগের যেটা ব্যাপার আছে সেটাই এখানে অ্যাপ্লাই করেছি, নতুন কিছু করিনি। কারো যদি কিছু জানার থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আমি না হলে নেক্সট যাব, আরো কিছু এক্সাম্পল আছে আমার। ওকে, আচ্ছা, তাহলে এখানে 2 নাম্বারটা আমরা দেখতেই পাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s মাইনাস a ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার at, এটা দেখাতে হবে, এখানে করে দেওয়া আছে। একই প্রসেস, প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at করতে হবে। তাহলে আমরা জানি সূত্র 1 বাই s মাইনাস a, তো উভয় পক্ষে l ইনভার্স নিয়ে গেলে অ্যানসার চলে আসবে। সিমিলারলি পরেরটা ওইরকম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক at ডিভাইডেড বাই a। এখানে দেখো কি আছে, আমাদের এটা দেখে নিতে হবে। 3 নাম্বারটা দেখাতে হচ্ছে l ইনভার্স 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু sin হাইপারবোলিক at বাই a। তাহলে এই পুরো জিনিসটার উপরই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা অপারেট করব। এই যে sin হাইপারবোলিক at ডিভাইডেড বাই a, উভয় পক্ষে মানে l নেওয়া হচ্ছে, তাহলে কি হয়ে যাবে, a যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 1 বাই a বাইরে চলে আসবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক at। তো এখন আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক at এর সূত্র a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এই a আর এখানে কিন্তু একটু ভুল হয়েছে, এখানে কিন্তু l থাকবে না, হ্যাঁ এটা একটু খেয়াল রাখো। এল তো হবে না, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক at করলে তো a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার হবে, তখন তার এল থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ ওইটাই তো করে আসছে। তো এখানে এ কাটা যাবে, এখানে এটাও এল হবে না, এই লাইনেও এল হবে না, এই যে এই পাশে তো এল আসবে, বাট এখানে এল থাকবে না, এটাও এল থাকবে না অবশ্যই। তাহলে কি হয়ে গেল, এই এ কাটাকাটি থাকলো 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। যেহেতু এখানে এল আছে, এখানে কিছু নাই, যেহেতু এটা ভুল হয়েছে, তাহলে কি হবে, উভয়পক্ষে এল ইনভার্স নিতে হবে। তাহলে ইনভার্স নিলে আমরা পাবো l ইনভার্স 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু sin হাইপারবোলিক at ডিভাইডেড বাই a।
খুবই সিম্পল ব্যাপার, বাট জাস্ট আমাদের আগের যে সূত্রগুলো আমরা পড়ে আসছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সেগুলোই অ্যাপ্লাই করতেছি। এরপরে আরো এখানে দেওয়া আছে, আমি শুধু লাস্টটা দেখাই। ফার্স্ট নাম্বারটা এটা একটু নতুন, বা এটা আমাদের একটু নতুন ফরম্যাটে, এই ফরম্যাটটাই আমরা মেনলি আমাদের মাথায় এখন রাখতে হবে, কারণ এটা একটু কাজ আছে, বাকিগুলো তো কাজ তেমন কিছু ছিল না। সো যখন তোমাদের ফাইনালি আমি যখন এক্সামটা নিব তখন হয়তো এই টাইপের একটা 5 নাম্বারের টাইপের একটা ম্যাথ আমি দিতে পারি, কারণ হচ্ছে এটা একটু প্রসেসিং এর ব্যাপার আছে। বাকিগুলো তো প্রসেসিংটা খুবই নর্মাল ছিল, বা সূত্রের প্রসিডিউর ছিল। আমি সূত্র দিব না, আমি জাস্ট একটা ম্যাথ দিব, তো এরকম একটা ম্যাথ হয়তো আমি দিতে পারি। তো বলা হয়েছে যে এই যে একটা এক্সপ্রেশন আছে এটা ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, সিম্পল ব্যাপার। এক্ষেত্রে তো আমাদের আগেরটা যেমন মানে আমাদের সূত্র থেকে আসতে হয়েছিল, এই ক্ষেত্রে আমার সূত্র থেকে আসতে হবে না। আমরা যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রথম যে অধ্যায় করেছিলাম, মানে প্রথম যে ক্লাসটা করেছিলাম, যে আমরা যে সূত্র আছে সেগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করেছিলাম, যেমন প্রথম ক্লাসটায়। তো সেই ক্লাসের মতো এখানে আমরা যে সেজন্য 8টা সূত্রের কথা বলেছিলাম। তো এবার এখানেও আমরা যে প্রথম 10টা সূত্রের কথা বললাম সেগুলো অ্যাপ্লাই করে অঙ্ক হচ্ছে 5 নাম্বারটা। খেয়াল করে দেখো, এল ইনভার্স নিতে হবে অবশ্যই। আগে যেমন এখানে এল নিয়েছিলাম, এখানে এল ইনভার্স নিতে হবে, কারণ এখানে ইনভার্স করতে বলা হয়েছে। 3s minus 8 divided by s square plus 4 minus 4s minus 24 divided by s square minus 16। তো প্রথমে জাস্ট এটাকে একটু সাজায় নিব। এখানে 4টা পার্ট করা যায়। 3s divided by s square plus 4 একটা, তারপর মাইনাসটা নিব, এই মাইনাস 8 by s square plus 4, তারপর 4s আছে, তাহলে মাইনাস 4s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 16, তারপর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 24 ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 16। তো প্রত্যেকটাতে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে বাইরে নিব। এবার কাজ দেখো, এখানে 3 আছে, 3টাকে বাইরে নিয়ে গেলাম। এরপরটাকে এখানে 8 ছিল, কিন্তু এখানে 4 কেন নেওয়া হয়েছে? এখানে একটু ভুল আছে, এখানে 2 হবে। হ্যাঁ, এখানে কিন্তু ভুল আছে, 2 হবে, কারণ আমরা জানি যে এখানে 8 আছে, এখানে 4 তো হইতে পারে না, এখানে অবশ্যই 2 হইতে হবে। আর কেন এখানে 2টা রাখছি, কেন 8টাকে বাইরে নিয়ে আসি নাই? কারণ আমাদের সূত্র আছে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র আছে। সো সেই ফরম্যাটে রাখার জন্য এর মানে এখানে যেহেতু 4 আছে, দ্যাট মিন্স 2 স্কয়ার, তাহলে এখানে অবশ্যই 2 রাখতে হবে। আমাদের ওখানে দেখে নিতে হবে, যদি এর এখানে এরকম থাকতো, এখানে s স্কয়ার প্লাস 16 থাকতো, তাহলে কিন্তু এখানে 4 রাখতাম, 2টাকে বাইরে নিয়ে যেতাম। এইটাই হচ্ছে এখানে মেইন ব্যাপার, যে আমাদের মনে রাখতে হবে কোনটাকে বাইরে নেবে। যেমন এখানে 8 আছে, 8 থেকে 4 কেন বাইরে নিয়েছি, আর এখানে কেন 2 রাখছে? এখানে 2 হবে, এখানে 1 লেখা হয়েছে ভুল, কারণ 4 দুগুণে 8। কেন? এখানে s স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র আছে আমার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, 4 মানে, তাহলে এখানে অবশ্যই 2 থাকবে। সিমিলারলি 4s যদি উপরে s থাকে তাহলে তো তার সাথে কিছু দরকার নেই, তাহলে 4টাকে বাইরে নিয়ে যাব, 4 l ইনভার্স s বাই s স্কয়ার মাইনাস 16। তারপর 24 আছে, দেখো এখানে 16 আছে, দ্যাট মিন্স কি 4 স্কয়ার, তাহলে উপরে আছে 24, তাহলে 4 রাখতে হবে, বাকি 6 বাইরে চলে যাবে, 24। 6 ইনটু l ইনভার্স 4 বাই s স্কয়ার মাইনাস 16। তো এবার ফরম্যাটে সাজাচ্ছি, আরো একটু সাজাই, নিচের গুলোকে এবার একটু সাজাই। l 3 l ইনভার্স s বাই s স্কয়ার, 4 কে লেখা যায় 2 স্কয়ার, এখানে 4 কে 2 স্কয়ার, এইখানেও কিন্তু এবারও 2 লেখে নাই, এটা ভুল হয়েছে, 2 হবে, এখানেও 2 হবে, এই দুইটা লাইনে, কারণ এখানে 8 ছিল, এখানে 4 থাকলে অবশ্যই 2 থাকবে। এবং কেন 2 নিলাম বললাম, যে এখানে 4 কে ভাঙালে যে 2 স্কয়ারটা আসে, ওই জন্যই করছি। আর এখানে 16 আছে, তাহলে মানে 4 স্কয়ার। আবার এখানে 16 আছে, এটাকে 4 স্কয়ার, উপরে 4 রাখছি এই জন্যই, কারণ 24 থেকে 6টাকে বাইরে নিয়েছি, 4টাকে এখানে এই জন্যই রাখছি, কারণ এটাকে সূত্রে নেওয়া যায়, আমাদের মেইন উদ্দেশ্য সূত্র নেওয়া। তো এবার দেখো, আমাদের প্রত্যেকটা জিনিস একেবারে সূত্রের যে ভাগটা আছে বা ব্যাপারটা আছে সূত্রের, সেটার সাথে মিলে গেছে হুবহু। আমরা জানি যে এল ইনভার্স এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ারের সূত্র হচ্ছে কস এটি এর সূত্র। তো এখানে a এর মান 2, তাহলে 3 cos 2t মাইনাস 4 থাকলো 1 বাই এস স্কয়ার, সরি 1 বাই না, 2 বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে a বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার হয়েছে, তার মানে a এর মান হচ্ছে 2, তাহলে cos 4 sin 2t, আচ্ছা 4 sin 2t, এর মান 2। সিমিলারলি এখানে s বাই আছে, তাহলে হ্যাঁ cos আসবে, cos হাইপারবোলিক, কিন্তু মাইনাস আছে, cos হাইপারবোলিক 4t প্লাস 6 sin হাইপারবোলিক 640 চলে আসছে সূত্র। জাস্ট আমাদের যে সূত্রগুলো আমরা দেখেছি খেয়াল করে দেখো, প্রথম আমি যে সূত্রের কথা বলেছি এই সূত্রের প্রত্যেকটা এখানে দেওয়া আছে। এই যে হাইপারবোলিকের সূত্র আছে, হাইপারবোলিক, শুধু কস, সাইন সূত্র আছে, সেই সূত্রগুলোই অ্যাপ্লাই করেছি। আর এই সূত্র মনে না রাখলেও, যদি আমরা প্রথম যে সূত্রগুলো মনে রাখছি সেই সূত্রগুলো মনে রাখলেও হবে, কারণ সেই ধাঁচেরই তো এটা নিয়ে আসছি। আমি বলেছি ইনভার্স ল্যাপ্লাসের মেইন কাজ হচ্ছে আমাদের
এস কে টিতে কনভার্ট করা। তো এখানে এস রাশি ছিল, লাস্টে কনভার্ট হয়ে গিয়ে টিতে চলে গেছে। তো আমি বললাম প্রথমে ছিল টি কে এস এ করছি, এবার এস কে টিতে করছি, এইটাই হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ইনভার্স ল্যাপ্লাস এভাবে আমরা করব। তো আমি যে নেক্সট ক্লাসে পরীক্ষা নিব সেটাতে কিন্তু এই টাইপের ম্যাথ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা, কারণ আমি এই জিনিসটার উপর কোনো অ্যাসাইনমেন্ট নিচ্ছি না, আজকে ক্লাসের উপর কোনো অ্যাসাইনমেন্ট আমি নিচ্ছি না, তোমাদের পুরো সপ্তাহে দিচ্ছি পরীক্ষাটার জন্য। সো তোমরা এটা খেয়াল রাখবে, এই লেসনটা আমার খুবই ইম্পর্টেন্ট। 22 এর পরে যে লেসনটা আমি দেখবো 21 যেটা বলেছি, বা আমি জাস্ট পরে লাস্ট যে লেসনটা সেটা আমাদের জাস্ট সেখান থেকে আমি ম্যাথ দিতেও পারি, নাও দিতে পারি, বাট দিতেও পারি, এমন না যে দিব না, দিতেই পারি, যেহেতু আমাদের এখান থেকে অ্যাসাইনমেন্ট নিচ্ছি না, তো আমি এখান থেকে দেওয়ার সম্ভাবনাই বেশি। বাট আমি বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, পুরো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেটা করেছি 3টা লেসন হয়তোবা, সেই 3টা লেসনের উপরই তোমাদের নেক্সট ওয়েডনেসডেতে 10:30টার সময় প্রথমে অ্যাটেন্ডেন্স হবে, তারপর পরীক্ষা হবে 1.5 ঘন্টা, 10:30টা থেকে 12টা পর্যন্ত। সো সেই সময় প্রিপারেশন সময় নিতে হবে। আমি লাস্ট লেসনে যাচ্ছি, এই লেসনের সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, আমি আমার শেষ লেসনে যাচ্ছি আজকের। আচ্ছা, তো লাস্ট যে লেসনটা এটা হয়তো বা 22-তে দেওয়ার কথা ছিল, বা এটা 21 হয়ে গেছে, জাস্ট একটু উল্টা হয়েছে। আমার এটা লাস্টে দেওয়ারই কথা, কারণ আমরা অ্যাপ্লাইড ফিল্টার লাস্টেই দেখি সবাই, প্রথমে আমরা জেনারেল কাজগুলো দেখি, তারপরে কোনো তার কোনো অন্য কোনো রূপ থাকলে সেটা দেখি, সবার শেষে আমরা তার অ্যাপ্লিকেশন দেখি। এটা কিন্তু মানে তোমরা যদি কোনো কিছু লিখতে চাও বা কোনো কিছু ফলো করতে চাও, যদি মনে করো যে আমি একটা পেপার লিখবো, তাহলে কিন্তু জিনিসটা ওভাবেই সাজাতে হয়। প্রথমে ডেফিনেশন থাকে, তারপর প্রপার্টিস থাকে, তারপর তার যদি থিওরাম থাকে সেগুলো, এবং সর্বশেষে থাকে তার অ্যাপ্লিকেশন। এই জিনিসটা কিন্তু যে কোনো কিছুতে তুমি তোমার সাবজেক্টেরই কিছু একটা লিখতে চাও, অ্যাসাইনমেন্ট যদি বলে এই টপিক্সের উপর একটা অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার যে সিকোয়েন্সটা সেটা কিন্তু সবসময় একই জিনিস থাকে। যেমন প্রথমে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে প্রপার্টিস থাকে, তারপর এর যদি কিছু যদি এর থিওরাম থাকে বা এর কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকে সেগুলো থাকে, এরপরে থাকে তার অ্যাপ্লিকেশন থাকে, এবং সর্বশেষে যে তার কনক্লুশন থাকে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল ব্যাপার, বা যে কোনো তুমি পেপারে বা যে কোনো কিছুতে যাও এই জিনিসটা কিন্তু মেনটেন করা হয়। সো কেউ যদি কিছু এটা ব্যাপারে তোমাদের বললো যে একটা পরীক্ষায় লিখতে বললো যে যদি ভাই ইতে যা বলে যে এই টপিকসটার উপর একটু লিখে নিয়ে আসো বা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করো, তাহলে কিন্তু তোমাদের এটা ফলো করতে হবে। তোমাদের যখন মানে এরপরে তো আশা করা যায় নেক্সট টার্ম থেকে না হোক, নেক্সট টার্মের মাঝামাঝি থেকে ইনশাল্লাহ আশা করা যায় যে অফিসিয়ালি মানে তোমাদের মানে কি বলে অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাসে যাওয়ার একটা আশা আছে, বা হয়তো বা যাবে, এটাই স্বাভাবিক, কারণ 8 মাস চলতেছে, অ্যাটলিস্ট নভেম্বর এর পরের মাসে বা পরের মাসের শেষের দিকে সবাইকে আশা করা যায় যে মানে তোমরা হয়তো বা ভ্যাকসিনের ব্যাপারটা জানো, তো ওটা থেকে নেক্সট মাসে আমাদের ওপেন হওয়ার কথা। সেটা শুরুতে হতে পারে বা শেষে হতে পারে, বাট শুরু হবে এটা শিওর। তো তখন যেহেতু তোমাদের যদি কোনো কোর্স থাকে বা থাকে, তখন তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারে। তো সেই ক্ষেত্রে এইভাবে জিনিসগুলো মেনটেন করো বা জানতে হবে আর কি। যাই হোক, আমার এটা ছিল তোমাদের ওটা জানানোর জন্য বললাম। আমার এখন লেসনে আসতেছি। আমার এখানে লেসনটা হচ্ছে অ্যাপ্লাইড প্রবলেমস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন ব্যাপারটা সবচেয়ে বেশি আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ বা ইকুয়েশন সলভের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমরা একটা ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে দেওয়া আছে, এটাকে আমরা এক্স এর মান বের করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা ব্যবহার করতে পারি। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মকে যখন ব্যবহার করতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে আর ফুরিয়ার ট্রান্সফর্ম আছে। দুটো ট্রান্সফর্ম খুবই ইম্পর্টেন্ট। ফুরিয়ারটা হয়তো বা তোমাদের দরকার হয় না, হিট ট্রান্সফর্মের ব্যাপার ওটা তোমাদের লাগে না। তো তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হয়তো বা সামনে লাগবে, সেজন্যই তোমাদের এখানে কোর্স ইনক্লুড করছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। আর আমরা দেখেছি নর্মাল ইকুয়েশন বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য কি করেছি, লিনিয়ার অ্যালজেব্রা করেছি। তারপর কমপ্লেক্স ফাংশনের জন্য আমরা কমপ্লেক্স নাম্বারটাকে অ্যাপ্লাই করেছি। তারপর এখানে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতেছি এটাও কিন্তু একটা, এখানেও কিন্তু কমপ্লেক্সের একটা রিলেশন আছে। তার মানে আমার প্রথম লেসন থেকে শেষ লেসন পর্যন্ত ওই একই জিনিসের উপর আমি ঘুরপাক খাচ্ছি যে ইকুয়েশন সলভ।
মানে ম্যাথমেটিক্যাল কোনো জিনিসেরই মেইন উদ্দেশ্য হচ্ছে ইকুয়েশন সলভ করা। আমার একটা জিনিস আননোন থাকে সেটা থেকে নোন করা, এটাই কিন্তু উদ্দেশ্য ম্যাথের। যেমন অনেক বড় একটা সিস্টেম থাকে, সের মধ্যে দেখা যায় 2টা বা 3টা আননোন ফ্যাক্টর থাকে, সেই আননোন 3টা ফ্যাক্টরকে নির্ণয় করার জন্যই কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হয়। মানে সেটা থেকে আমরা বিভিন্ন রকম সূত্র বা অনেক কিছু ফর্মুলেশন, যেমন আমরা ফর্মুলেশনের ব্যাপারটা কিন্তু একটু আগেই দেখলাম যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র ব্যবহার করার জন্য প্রথমে আমরা কি করেছি, জিনিসটাকে বিভিন্ন রকম ক্যালকুলেশন করে বা একটু আগে পিছিয়ে করে সেটাকে একটা ফর্মেটে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয়, যে কোনো জিনিসে কিন্তু গুছাইয়া দেওয়া থাকে না, সেটাকে একটা আমার জিনিসের মাথায় থাকতে হয় যে এটাকে যদি আমি এইভাবে গুছাইতে পারি তাহলে এই একটা সূত্র আছে, এটাকে আমি নিতে পারি। ওইটাই উদ্দেশ্য থাকে সবকিছু, যে আমার সাজায় দেওয়া থাকে না, আমি সাজায় নিয়ে আমার মাথায় থাকতে হবে যে এই সাজায় নিলে আমি এটা ব্যবহার করতে পারবো, এটাও একটা জিনিস আছে আমার। তো যখন এই দুইটা জিনিস তোমার কম্বাইন হবে, যে সাজানোর ব্যাপারটা তোমার মাথায় আনতে হবে, এটাকে এইভাবে সাজানো যেতে পারে, এবং সাজানো জায়গায় কি পাইতে পারি বা কি রূপে নিব সেটাও আমার মাথায় থাকতে হবে। যখন এই দুইটা রূপ আমার সামনে আসবে, তখন যত বড়ই অ্যাপ্লিকেশন আসুক বা যত বড়ই প্রবলেম আসুক, জিনিসটা কিন্তু সলভ করা ইজি হয়ে যাবে। সো আমরা মানে সেটা ভবিষ্যতের জন্য মাথায় রাখবো, বা তোমাদের হয়তো বা দেখা যাবে অনেক সময় ভবিষ্যতে অনেক তোমরা যেহেতু অনেক বড় বড় কম্পিউটার রিলেটেড জিনিস সলভ করবে, প্রোগ্রামিং করবে, বা তোমরা সফটওয়্যার নিয়ে কাজ করবে, তখন তোমাদের কিন্তু ওই জিনিস দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। যে একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে আমার এটা থেকে মানে কোন রূপে নেওয়া যায় এবং রূপটা কি সেটাও আমার জানা থাকতে হবে। যখন এই দুইটা জিনিস তোমার মাথায় আসে যাবে, তখন যে কোনো কঠিন জিনিসই তুমি সহজে করতে পারবা, বা অ্যাটলিস্ট তুমি ট্রাই করে আগাতে পারবা সামনে। বাট কারো মাথায় যদি এটাই না থাকে যে আমার কোন ধাপে নিতে হবে বা কোন সাজে আমাকে সাজাইতে হবে, সেটাই যদি আমার মাথায় না থাকে, তাহলে কিন্তু আসলে টাফ যে কোনো জিনিসই। সেটা এখানে যে ম্যাথের জন্য বলতেছি তা না, এটা হচ্ছে সব জিনিসের জন্য, এবং তোমরা তো সায়েন্স রিলেটেড জিনিস নিয়ে কাজ করবে। সো অবশ্যই সায়েন্সের ব্যাপার এইটাই যে তোমার আগে মাথায় জিনিসটাকে ঢুকাই নিতে হবে, তারপরে কাজ করতে হবে। না হলে আন্দাজে তুমি যা ইচ্ছা তাই করলা, তাহলে কখনোই এটার কোনো আউটপুট পাবা না। হয়তোবা আগে কখনো হয়তো বা দুই একটা আউটপুট এরকম এসে গেছে, বাট বর্তমান যুগে তো আর সেরকম ব্যাপার নাই যে আউটপুট আসবে, কারণ সবকিছুই তোমার এখন অ্যাপ্লাইড। এখন আর কিন্তু কোনো বেসিক জিনিসের ব্যাপার নাই, যে বেসিক পিওর যে ব্যাপারটা আছে, পিওর প্রায় 90% থেকেও বেশি সবকিছু আবিষ্কার হয়ে গেছে অ্যাটলিস্ট আরো 300 বছর আগে নিউটন থেকে। তো সেই জিনিসগুলোই আমরা এখন বর্তমানে অ্যাপ্লাইড ব্যবহার করতেছি। সো অ্যাপ্লাইড ফিল্ড সম্পর্কে জানতে হলে বেসিকটা মাথায় রাখতে হবে। বাট বেসিকটা হয়তো খুব বেশি আমরা অ্যাপ্লাই করব না, কিন্তু বেসিকটা মাথায় না থাকলে অ্যাপ্লাইডে কিভাবে যাব সেটা কিন্তু কোনো ওয়ে নাই। মানে এটা হচ্ছে একটা সেতু বন্ধন, সেতুটা যদি না থাকে তুমি কিভাবে যাবা, তো সেটা মনে রাখতে হবে। এখানে আমি জাস্ট কথাগুলো বললাম তোমার ভবিষ্যতের জন্য। সো আমি এখন সলিউশন দেখি অ্যাপ্লাইড ল্যাপ্লাস ট্রান্সফর্মের। আর এখানে বলা আছে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dx by dt plus ax is equal to 0। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, dx by dt এখানে ডিফারেন্সিয়েশন ব্যাপার আছে, আর x হচ্ছে এখানে ভেরিয়েবল, এই x এর মানটা বের করতে হবে। সাবজেক্ট টু দ্য কন্ডিশন, কন্ডিশন দেওয়া আছে, কিছু মান দেওয়া আছে, x is equal to x নট, মানে x নট যখন আদি মানটা দেওয়া আছে পূর্বে সবার শুরুর মানটা t is equal to 0, তখন x is equal to x নট, তখন t is equal at t is equal to 0, যখন t এর মান 0 তখন x is equal to x নট, এই কন্ডিশনটা দেওয়া আছে। এখানে কিন্তু কিছু বলা নাই। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বিভিন্ন পদ্ধতিতে করা যায়, যেহেতু আমরা এখানে ল্যাপ্লাস নিয়ে করতেছি, আমাদের টার্গেট হচ্ছে ল্যাপ্লাস কি অ্যাপ্লাই করা। সো দেখি পারি কিনা আমরা এটা। প্রথম কাজ হচ্ছে ধরে নেওয়া এখানে ফাংশনটা কি আছে, যেহেতু dx বাই dt আছে, অবশ্যই আমাদের একটা ব্যাপার ছিল f অফ t কে ধরে নেওয়ার ব্যাপারটা, সেই জিনিসটা এখানেও ধরে নিতে হবে। যেমন এখানে ধরে নিয়েছে দেখো y, ওখানে আমরা ধরতাম f অফ s ইজ ইকুয়াল টু, এখানে একটু y ধরে নিতে হবে, কারণ এখানে x y এর ব্যাপার। যখন আমরা ইকুয়েশনে চলে যাব, ইকুয়েশনে মেইনলি আমাদের f থাকে না, থাকে যেটা আমাদের x থাকে, y থাকে, z থাকে, এগুলাই থাকে। তো আমরা y ধরে নেব। আমরা জানি যে আমরা সাধারণত কি y ইকুয়াল টু এফ অফ এক্স বারবার বলেছি যখন ফাংশনের ব্যাপারে থাকে। কেন y ধরা হয়? y একটা ভেরিয়েবল হিসেবে বেশি ব্যবহার করি, x কেও ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি বেশি, সেই জন্যই আমরা বলছি। এফ অফ টি তো হচ্ছে ফাংশনাল ব্যাপার, সেই জিনিসটা কিন্তু আমার অতটা ব্যবহার হয় না। তো আমরা প্রথম দিকে কিন্তু আলোচনা করেছি যে আমাদের লাস্ট দিকের যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা ভেরিয়েবল ধরি, ফার্স্ট দিকের লেটারগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরি, এটা আমরা প্রথমে আলোচনা করেছি। তো সেই হিসাবে আমরা y ধরে নিলাম, y ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি, কারণ এখানে দেখো x আছে, আর যেহেতু টি ডিটি আছে, dt মানে হচ্ছে t এর ফাংশন, অবশ্যই t এর ফাংশন হতে হবে কারণ আমরা ল্যাপ্লাস করতেছি এখানে।
সো এসে গেল আমরা ইজ ইকুয়াল টু আমি এফ অফ এস লিখতে পারি, কারণ আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। তো এখানে এক্স টি থাকুক, এফ এর জায়গায় এক্স আছে, সমস্যা তো নাই, যেটা ধরতে পারি, যেহেতু এক্স আছে সেহেতু এক্স রয়েছে। সো এটাকে আবার ফার্স্ট ডেরিভেটিভে নিব। আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভের সূত্র আমার জানা আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটি। আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি ছিল ইজ ইকুয়াল টু ছিল কি এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, ওই যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ দেখিয়েছিলাম। তো এখানে একটু পরিবর্তন হয়ে গেছে, ওখানে ছিল এফ ড্যাশ টি, এফ ড্যাশের পরিবর্তে এখানে ডিএক্স বাই ডিটি কেন দিয়েছি, এখানে দেখো ডিএক্স বাই ডিটির মানটা দরকার আমার। তো সেই হিসাবে এখানে এফ অফ জিরোর পরিবর্তে এখানে এক্স জিরো হয়ে যাবে, কারণ ওখানে আমার ছিল এফ অফ জিরো, যখন ফাংশনটা ছিল এফ অফ টি, এখন ফাংশনটা আছে এক্স এ, তাহলে এখানে এক্স জিরো হয়ে যাবে। তো সেই হিসেবে করে নিলাম। তাহলে এখানে এস এফ অফ এস মানে কি ওয়াই, এই যে ওয়াই সেটা বসাই দিচ্ছি, এস ওয়াই মাইনাস এক্স নট। কারণ এক্স নট কেন লিখেছি, এক্স অফ জিরো এই যে বলেই দেওয়া আছে, যখন টি এর মান জিরো তখন এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, ওই যে মানটা দেওয়া আছে সেইটা বসাই দিচ্ছি এক্স নট। তো thus from the given equation we get, এই মানগুলো এবার বসাই দেব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, তারপরে দেখো এক নম্বর এই প্রথম ইকুয়েশনটা ছিল, প্রথম ইকুয়েশনটার সাথে উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিই, তাহলে কি হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটি প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিরো। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটির মানটা কি, এইটা এস ওয়াই মাইনাস এক্স নট, এই যে বসাই দিচ্ছি। তারপর এ হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স এক্স মাইনাস এক্স টি, তাহলে এটার মানে হচ্ছে এফ অফ এস বা ওয়াই। তাহলে এখানে কি হয়ে গেল এ ইন্টু ওয়াই, এই যে ওয়াই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিরো মানে তো জিরোই, তো জিরো পেয়ে গেলাম। তাহলে এবার যেহেতু আমার প্রথম কাজ এখানে এক্স এর মান বের করবো, বাট ওয়াইটাকে একসাথে রাখি আর বাকিগুলো কেন না পাশে ওয়াই এর মানটা রাখি, যেহেতু এখানে একটা ওয়াই আছে এটা একটা ওয়াই আছে, কমন নিব। কমন নিলে কি হয়, ওয়াই কমন নিলে এস প্লাস এ ইজ ইকুয়াল টু এক্স নট, একটা লাইন গ্যাপ গেছে মাঝখানে বা করে নাই হয়তো বা, তাহলে কি হয় ওয়াই ইজ ইকুয়াল টু এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ। তো আমরা জানি কি ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি। আমার মান বের করতে হবে এক্স এর, আমার তো মান ওয়াই এর বের করতে হবে না, কারণ ফাংশনটাতে তো যেটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে সেখানে তো ওয়াই বলে কিছু নাই, এক্সই আছে, তাহলে আমার এক্স এর মানে বের করতে হবে। আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি, কিন্তু ওয়াই এর মানটা তো আমার দরকার না, তাহলে ওয়াই মানে কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি বসাই দিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি ইজ এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ। আমরা এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি, তাহলে যেহেতু এক্স টি মান বের করতে হবে, তাহলে উভয় পক্ষে কি নিতে হবে, এল ইনভার্স, এল ইনভার্স নিয়ে নেব। তাহলে কি হয়ে যাবে এল ইনভার্স, সরি এল ইনভার্স ইনটু এল এক্স টি, এখানে হয়ে যাবে এল ইনভার্স এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এই যে। তাহলে এটা এল আর এল ইনভার্স কাটাকাটি থেকে যাবে এক্স টি বাই এক্স, এক্স টি মানে এখানে এক্স, কারণ হচ্ছে এক্স তো ফাংশন অফ টি এখানে। তো এল ইনভার্স এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ, তো পেয়ে গেলাম। এখানে এক্স নটটা কনস্ট্যান্ট, কারণ আমাদের এখানে এস এস কে খেয়াল রাখতে হবে, এক্স নট বাইরে চলে গেল, এল ইনভার্স ওয়ান বাই এস প্লাস এ। তো আমরা জানি যে এল ইনভার্স ওয়ান বাই এস মাইনাস এ হলো ই টু দি পাওয়ার এটি এর সূত্র, কিন্তু যদি এর পরিবর্তে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এটি এর সূত্র। তাহলে এক্স নট, অতএব এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ই টু দি পাওয়ার মাইনাস এটি। তো এটা বোঝা গেছে কিনা, তাহলে পেয়ে গেলাম যে আলটিমেটলি এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি। এখানেই অ্যান্সার। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, এটা কিন্তু একটু অ্যাপ্লাই, এটা একটু মানে যতগুলো শিখে আসছি শুরু থেকে ল্যাপ্লাসের সবগুলোই অ্যাপ্লাই করেছি, ইভেন ইকুয়েশনের ব্যাপারগুলো যে প্রথম থেকে আসছে শিখে আসছি সেগুলো অ্যাপ্লাই করেছি। আসলে কোনো বাউন্ডেস নাই, যখন অ্যাপ্লিকেশনে যাব অ্যাপ্লিকেশনে কোনো বাউন্ডেস হয় না, অ্যাপ্লিকেশন বিভিন্ন যত কিছু আবিষ্কার হয়ে গেছে সব নিয়ে আসতে পারি আমরা ইচ্ছা করলে। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই টপিক এইটার সম্পর্কে প্রথম যেটা বুঝালাম তাহলে করতে পারো। No, sir. আচ্ছা, তাহলে আমি আরো একটু অ্যাপ্লিকেশন দেখি দুইটা। ইউজিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম সলভ, এবার দেখো ওয়াই ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই, এখানে মান অনেক দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু মানে একটু অ্যাপ্লাইড, মানে একটু কিন্তু বড় ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো যাই হোক আমি দেখি আর কি এটা কত বড় আছে। আচ্ছা, তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সরি পার্শিয়াল, আমরা আংশিক ভগ্নাংশ আমি দেখাইছিলাম না, নাকি দেখাইছি আমি, না তোমরা আংশিক ভগ্নাংশ পারো কোনটা, আংশিক ভগ্নাংশ সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? Sir, এখন তো ক্লিয়ার না স্যার।
আগে করেছি তো। আচ্ছা, আংশিক ভগ্নাংশ তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন যেটাকে বলা হয়, এটাও কি পড়টা পার্শিয়াল ফ্র্যাকশন? ও, পার্শিয়াল ফ্র্যাকশন দরকার। পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আলোচনা করা হয়নি না? আচ্ছা, যাই হোক, পার্শিয়াল ফ্র্যাকশন বা আমি কভার আপ রুল এটা পড়াইলাম না তোমাদের? পড়াইছি তো মনে পড়ে আমার। হ্যাঁ, করানোর তো কথা। ওকে, আমি একটু পিছনে আংশিক ভগ্নাংশের ব্যাপারটা দেখাইছি কিনা আমি নিজে একটু দেখে নিয়ে আসি। ওকে, আমি দেখাইছি অবশ্যই তোমাদের আংশিক ভগ্নাংশ এই লেসনে দেখাইছি তোমাদের কিভাবে করতে হয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ হয়তো বা বোর্ডে, মানে এসে এই যে ব্যাপারটা ছিল যখন এখান থেকে কিভাবে এটাকে ভাঙাইছিলাম আংশিক ভগ্নাংশ, এখানে যদি গুণ হরে যদি এরকম দুইটা থাকে তাহলে সেটাকে কিভাবে বিয়োগ বা যোগ আকারে লিখতে হয় সেই জিনিস তো অবশ্যই আমি শিখাইছি। ওইটাই ছিল তো আমি কভার আপ রুল বলেছিলাম বা আংশিক ভগ্নাংশের মাধ্যমে করেছিলাম আমি, যে একটাকে ঠিক রাখে মানে একটা থেকে এখান থেকে জেড এর মান জেড ইজ ইকুয়াল টু আই বসাইছি, একবার জেড ইজ ইকুয়াল টু মাইনাস আই বসাইছি। আমি তো মানে বোর্ডেও মানে ওই যে হোয়াইট বোর্ডটা নিয়ে করাইছি এই ব্যাপারটা। আশা করি ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। আমি করাইছি এখানে, এটা তোমরা দেখেছিলে না? এই ব্যাপারটা দেখো এই বোর্ড, এটা যখন দেখা যাচ্ছে যেখানে আমার কার্সার রাখা জি আছে এই স্যার, জি ব্যাপারটা আমি স্যার। বুঝাইছিলাম। হ্যাঁ, ওইটাই তো আংশিক ভগ্নাংশ ছিল বা পার্শিয়াল ফ্র্যাকশন, ওটার ইংরেজি নাম। আর যেটাকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বলেছিলাম যে কভার আপ রুলের মাধ্যমে সলভ করেছিলাম, ওইটা আমি অ্যাপ্লাই করব, এই জিনিসটাই আমি অ্যাপ্লাই করব। ওকে স্যার। ওকে, তাহলে আমার এখানে যা দেওয়া আছে গিভেন ইকুয়েশন ইজ, এটা লিখে নিলাম। ওয়াই ডাবল ড্যাশ মানে কি এটা তো আশা করি বোঝো, ডিফারেন্সিয়েশন যেহেতু করেছো দুইবার ডিফারেন্সিয়েশন ওয়াই ফাংশনকে ওয়াই ড্যাশ দ্বারা বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, আর ওয়াই মানে তো ওয়াই। আর এখানে দেওয়া আছে মান, ওয়াই নট এর মান দেওয়া আছে, বা যখন এই যে আমাদের যে মানগুলো লাগবে ডিফারেন্সিয়েশনের সময় মানগুলো দেওয়া আছে। তোমরা তো অলরেডি অ্যাপ্লাই করেছো এটা, যে ওয়াই নট মানে কি, এটা মানে হচ্ছে যে এফ এফ অফ জিরো ছিল, এফ ড্যাশ জিরো ছিল, এই মানগুলো দেওয়া আছে। যেহেতু এখানে এফ নাই, এখানে ওয়াই আছে, আগের বার যেমন এক্স ছিল, তো মানগুলো দেওয়া আছে। আমি জাস্ট গিভেন ইকুয়েশনটা লিখলাম। লেখার পর প্রথম কাজ, আমরা যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্মকে অ্যাপ্লাই করব, অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখবো আমরা, উভয় পক্ষকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো। তো ওয়াই ডাবল ড্যাশ এই যে লিখলাম, তারপর টু কনস্ট্যান্ট বাইরে চলে গেল, টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই ড্যাশ, ফাইভ কনস্ট্যান্ট ফাইভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি। এইটা কিভাবে করবা এটা অলরেডি শিখে গেছো। ই টু দি পাওয়ার এটি এফ অফ টি থাকলে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় জানা আছে, ফার্স্ট শিফটিং প্রপার্টি। সো আমি ওটা নিয়ে আলোচনা করব না, কারণ ফার্স্ট শিফটিং প্রপার্টি তো অলরেডি জানো তোমরা, সেটাই এখানে হবে। আর বাকি এখানে ওয়াই ডাবল ড্যাশ তার মানে সেকেন্ড ডেরিভেটিভের সূত্র, ওয়াই ড্যাশ এটা ফার্স্ট ডেরিভেটিভের সূত্র, লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মানে হচ্ছে তো বড় হাতের ওয়াই এখানে নেওয়া হয়েছে, যেহেতু এখানে এক্স এর কোনো ফ্যাক্টরই নাই বা টি এর কোনো এখানে ফ্যাক্টর নাই। এখানে টি এর ফ্যাক্টর আছে এই পাশে, টি কে তো কনভার্ট করতেছি, ওয়াই মানে টি এর একটা ফাংশন। যাই হোক, ওয়াই ডাবল ড্যাশ এর সূত্র আমরা জানি, এস স্কয়ার হবে, এস স্কয়ার ওয়াই, এস স্কয়ার আমাদের ছিল এফ অফ এস, তো এফ অফ এস এর পরিবর্তে এখানে ওয়াই লেখা হয়েছে, তো ওয়াই লিখবো, সমস্যা নাই। ওয়াই মাইনাস এস ওয়াই ওয়াই নট, যেটা প্রথমটা মাইনাস, এটা এটা কিন্তু এখানে একটা মাইনাস হবে তাই না? মাইনাস না প্লাস, সূত্রটা কি ছিল? মাইনাস, হ্যাঁ অবশ্যই মাইনাস, মাইনাস ছিল ওয়াই ড্যাশ জিরো, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের সূত্র। তারপর ফার্স্ট ডেরিভেটিভ টু কমন গেল, ওয়াই ড্যাশের সূত্র হচ্ছে এস ওয়াই মাইনাস ওয়াই নট। সূত্রগুলো আমি লিখে নিয়েছি, তোমরা এখানে একটু খেয়াল করে লিখো। ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ যে সূত্র করেছি সেটাই এখানে অ্যাপ্লাই করেছি। একটু এখানে ভুল আছে, যেমন এস ওয়াই নট মাইনাস, এখানে মাইনাস হবে, এই মাইনাসটা কিন্তু এখানে পরে নাই, টাইপের মিস্টেক হয়তো, বা পরের লাইনে তো এই মাইনাস আবার লিখছে, কিন্তু ওই যে একটু ভুল হয়ে গেছে, বলে দিলাম তো এখানে মাইনাসটা হবে। এরপরে তো এটা, তারপর
ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই কে বড় হাতের ওয়াই দিয়ে লেখা হয়েছে। জাস্ট এখানে একটু নির্দেশকের ব্যাপারটা রয়েছে, যে আগে আমরা হয়তো অন্য মান দিয়ে লিখতাম, এখানে এফ অফ এস লিখতাম বা এফ অফ এস তো লিখতাম, কিন্তু এখানে এফ অফ এস না লিখে লিখছে ওয়াই, বড় হাতের ওয়াই, একই জিনিস। আর এখানে আমরা পেয়েছি ফার্স্ট শিপিং প্রপার্টি থেকে পেয়ে গেলাম, আমরা জানি যে 1/s - a প্লাস যেটা থাকে সেটাই। তো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এটির সূত্র করলে এখানে এর মান -1 পাই, তো সেইটা s - a এর ক্ষেত্রে s + 1 হয়ে গেছে, +1, যেহেতু এখানে sin এটিতে 1 আছে, +1²। তো এখানে পেয়ে গেলাম s² y - sy0, ওই মানটা দেওয়া আছে, এই y যখন 0 y এর মান 0 দেওয়া আছে, y ড্যাশের জন্য 1 দেওয়া আছে, এই মানগুলো এখানে বসাই দিছি। পরবর্তীতে এখানে y এই মানটা বসাইছি, বাকি যা আছে লিখে রাখলাম। ও এখানে কিন্তু একটু ভুল আছে, s + এর হোল স্কয়ার হবে, আমি ফার্স্ট শিফটিং প্রপার্টি যেটা আছে সেটাই হবে এখানে, তাই না? আমাদের e টু দি পাওয়ার এটি আচ্ছা, sin t এর সূত্র হচ্ছে কি, sin at এর সূত্র হচ্ছে কি, a/s² + a², তাহলে এখানে a এর মান হচ্ছে 1, তো 1 উপরে a রইলো, a এর মান 1, s² + a² 1² আর s + 1 কেন হয়েছে, আমাদের সূত্রই তো ছিল যে f অফ s, তাহলে কি হয়ে যেত, f অফ s - a হয়ে যেত। এটা নিয়ে আলোচনা করার ব্যাপার আছে কিনা, যে e টু দি পাওয়ার -t sin t কিভাবে এইটা হয়েছে, এখানে একটা স্কয়ার আছে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, s + a1 এর হোল স্কয়ার। এটা কিন্তু আলোচনা আমি করলে এখন হয়তো বা না করাই বেটার, কারণ তোমরা অলরেডি ফার্স্ট শিফটিং প্রপার্টির অ্যাসাইনমেন্টও করেছো, যে সেটা তো সেটাই করা হয়েছে, জাস্ট এটা থেকে এটা এখানে স্কয়ার হবে। পরবর্তী লাইনে আবার সেটা ঠিক করে দেওয়া হয়েছে, যেমন s + 1 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স s² + 2s + 1, দ্যাট মিন্স 1 + 1 যোগ করলে 2 হয়েছে, হয়ে গেল এটা। আর এই পাশে ক্যালকুলেশন করে দেখো কমন পাচ্ছি, ওয়াই আছে সবটাই, এখানে ওয়াই আছে, এখানেও বড় হাতের ওয়াই আছে, সবগুলোই বড় হাতের ওয়াই আছে, তার মানে s² + 2s + 5 কমন যায়, ওয়াই যদি কমন নাও তাহলে পাই। আর পরবর্তীতে এখানে যে ব্যাপারটা বুঝতেছি, এই যে ওয়ানটা ছিল, এই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে গেছি, কারণ এখানে তো ওয়াই নাই, এই ওয়ানের সাথে তো ওয়াই নেই, তো সেটা কিন্তু এখানে থাকবে না, এই ওয়ানটা এই পাশে চলে আসছে, তাহলে সেই জন্য 1 + এটা হয়ে গেছে। এবার লসাগু করা হয়েছে এই পাশে, লসাগু করলে পেয়ে গেলাম নিচে s² + 2s + 2, উপরে পেয়ে গেলাম s² + 2s + 2 + 1, জাস্ট ক্যালকুলেশন সূত্র হয়ে গেল s² + 2s + 3, আর নিচে যা আছে তাই, এইটাও নিচে নিয়ে আসবো এবার, এটা সেটাও নিয়ে আসলাম। তো উপরে দেখো s² + 2s + 3, s² + 2s + 2, s² + 2s + 5, খেয়াল করে দেখো নিচে কিন্তু ওই রকম জিনিসটা চলে আসছে, যে আমরা আংশিক ভগ্নাংশের ব্যাপার যেটা করেছি, নিচে দুইটা রাশি গুণ আকারে আছে হরে, ওই দুটাকে এখন যোগ বিয়োগ আকারে নেওয়ার জন্য পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক ভগ্নাংশ যেটাই বলি সেটা করব, কিন্তু এখানে তো স্কয়ার আছে, তো এই জিনিসটাকে একটু ধরে নিতে পারি আমি। দেখো এই বড় হাতের ওয়াই, এই বড় হাতের ওয়াই মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই, এটা তো আমরা অলরেডি এখানে যে অ্যাপ্লাই করেছি, এই যে ওয়াই ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই লিখতে পারি। তো এবার একটু সহজার্থে কাজ করব, যেমন ধরো এই যখন আংশিক ভগ্নাংশ করব তখন মনে মনে এটাকে ধরে নেব যে s² + 2s, উভয় পক্ষে খেয়াল রাখবো, s² + 2s আছে, s² + 2s, s² + 2s আছে, ওইটাকে আমরা a ধরে নিই, বা ওইটাকে আমরা যে কোনো z ধরে নিই। যদি ধরে নিই তাহলে কি হয়, এটা হবে z + 3 উপরে, নিচে হয় z + 2, এখানে হয় z + 5, তাই তো হয়। তো নিচেরটাকে আমার পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, সেভাবে আমরা করে নেব। তো সেখানে এখানে যদি একবার হয় কি z+2 হয়, আর একটা হয় z+5, তো একবার কি যেটার মান -2 বসাবো, একবার যেটার মান -5 বসাবো। তো এটা কি আমার করে দেওয়ার ব্যাপার আছে, এটা তো তোমরা পার্শিয়াল ফ্র্যাকশন আমি করেছি অলরেডি, সেটা নিয়মই করবা তোমরা। আমি কিন্তু সব যেগুলো করাইছি লাস্টে এসে কিন্তু সেগুলোই আমি অ্যাপ্লাই করতেছি। এখন কেউ যদি বলো স্যার এটা বুঝি নাই বা এটা হয় নাই, তাহলে আমার আগে করারগুলো ব্যর্থতা বুঝাইতেছে। আমি তোমাদের বলে দিচ্ছি যে এই যে জিনিসটা আমি ধরে নেওয়ার ব্যাপারটা বলে নিলাম, যে তোমরা s² + 2s আছে, এখানে s² + 2s আছে, এখানে s² + 2s আছে, এই প্রত্যেকটাকে যেহেতু একই জাতীয় রেশিও থাকলে সেটাকে আমি একটা জিনিস সংক্ষিপ্ত একটা করে নিতে পারি। তাহলে এখানে z ধরে নাও, মনে করো z+3, নিচে হয়েছে z+2, z+5। আমি বলেছি কি যখন পার্শিয়াল ফ্র্যাকশন করেছি নিচেরটা খেয়াল করতে হবে, নিচেরটা তো একবার আছে z+2 আর একটা আছে z+5, তাহলে কি পাই,
জেড ইজ ইকুয়াল টু -2 আর জেড ইজ ইকুয়াল টু -5, এই দুইটা জিনিসই একবার জেড ইজ ইকুয়াল টু -2 যখন বসাবো তখন জেড ইজ +2 যেটা আছে ওটা ঠিক রাখবো, বাকি অংশে জেড ইজ ইকুয়াল টু -2 বসাবো। নিচেরটাও বসাবো, উপরেরটাও কিন্তু বসাইতে হবে। আগেরটা যখন করছি উপরেরটা কিন্তু বসাইতে হয় না, কারণ উপরে 1 ছিল। এবার হয়ে যাচ্ছে কি উপরে জেড +3, তখন যখন -2 বসাবো তখন জেড এর জায়গায় -2 বসাবো, বসাইলে যেটা আসবে সেটা আসবে। আবার জেড ইজ ইকুয়াল টু -5 যখন বসাবো তখন এইটা ঠিক রাখবো, এইখানে আমরা জেড ইজ ইকুয়াল টু -5 বসাই দিব, উপরেও -5 বসাই দিব, যেটা আসবে সেইটা ক্যালকুলেশন করে দেখো। তারপরে লাস্টে কি ওই যে দেখো যেটা আবার এস স্কয়ার প্লাস 2 টা বসাই দিতে হবে, লাস্টে যে অ্যানসারটা পাবো জেড এর মানটা পাবো, এ বি এর মানটা পাবো, উপরের মানগুলোই তো পাবো, নিচেরটা তো যা আছে তাই থাকবে। এবং প্লাস মাইনাসের ব্যাপার যেটা আছে সূত্র অনুযায়ী প্লাস থাকে, যদি কোনোটা মাইনাস মান আসে তাহলে মাইনাস হয়ে যায়। আগেরটা যেমন একটা মাইনাস মান আসছিল, এবারটা তো আসে নাই, তো এখানে 1/3 পাইছি আর 1/3 দুইটার মান পাইছি, তো এর হয়ে গেল। এবার 1/3 এখানেও আছে আর এখানেও আছে, কমন নিয়ে নেই, এই যে 1/3 কমন নিয়ে হয়ে গেলাম, বাইরে নিয়ে যেতেছে অবশ্য। এখানে দেখো এস স্কয়ার প্লাস 2s প্লাস 2 আছে, আর এখানে আছে স্কয়ার প্লাস 2s প্লাস 5 আছে। এবার কি করতে হবে, এবার আমার ওই সেই অ্যাপ্লাই করতে হবে। আমার যেহেতু এখানে আছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই, ওয়াই এর মান বের করব, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে এল ইনভার্স দিতে হবে। এই যে ব্যাপারগুলো আছে 1/3 তো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, তো এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা যে আছে এইগুলোকে এখন ইনভার্স ল্যাপ্লাসের উপযোগী করে গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলবো সেটাও আমি প্রথম লেসনে দেখাইছি, যে এস স্কয়ার প্লাস 2s প্লাস 2 আছে, এটাকে একটু সাজাই। তাহলে এস স্কয়ার প্লাস 2s, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিতে পারি, এস স্কয়ার প্লাস 2s প্লাস 1, তাহলে s প্লাস 1 হোল স্কয়ার, বাকি থাকলে 1, সেই 1টা লিখে দিলাম। এবারে এস স্কয়ার প্লাস 2s প্লাস 5 আছে, তো লিখতে পারি এস স্কয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 4, দ্যাট মিন্স s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 4। তো আমরা পেয়ে গেলাম এখানে 1 স্কয়ার, এখানে 2 স্কয়ার, দিয়ে 1/3 বাইরে নিয়ে গেছি, উভয় পক্ষে এল ইনভার্স নিয়ে আসছি। কেন নিয়ে আসছি, কারণ y এর মান বের করব, তো এখানে এল ইনভার্স নিয়ে আসছি, তাহলে হয় এল ইনভার্স 1/s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1, এখানে s প্লাস 4 মানে 2 স্কয়ার, তাই তো। এবার তো এই সূত্র আমরা জানি, এই সূত্র কিন্তু এখানে লাস্টের যে দুইটা সূত্র ছিল, মানে যেটা আমাদের আসলে ফার্স্ট শিফটিং প্রপার্টি থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য আসছিল, এখানে কিন্তু আমি সূত্র হিসেবে দেখাইছি। ওকে, আমি একটু সূত্রটা আবারও করে আসি, যেহেতু তোমাদের সুবিধা হবে, তাহলে সূত্র যে ছিল কিনা আমার, এই যে খেয়াল করে দেখো 1/b e to the power at sin b এর সূত্র আছে, যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s minus a হোল স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে s minus a ডিভাইডেড cos b, s minus a ডিভাইডেড s minus a হোল স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে সূত্রটা ছিল সেই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করেছি এখানে, সাইনেরটা অ্যাপ্লাই হয়েছে, যেহেতু s minus a হোল স্কয়ার প্লাস b স্কয়ারটা মিলেছে এই সূত্রটা, তো এই সূত্রটাই অ্যাপ্লাই ওখানে করেছি। এই দেখো sin t sin 2t চলে আসছে, ওই সূত্র থেকে আসছে, তাহলে y এর মান এবার পেয়ে গেছি आंसर 1/3 e to the power 8 minus t, যেহেতু কমন যায় এখানেও যেহেতু minus t আছে, তো sin t plus sin 2t। এটুকু বোঝা গেছে কিনা? এরপরে एग्जांपल 3 আছে যেটা, সেটা তোমরা ওই একই ভাবে দেখে নিবা। তো আমাদের এখানে যে ফাইনালি আমরা যেটা করলাম সেখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লাই করেছি আমি, কিন্তু যেগুলো আমি কিন্তু অনেক লেসনে দেখাইছি করাইছি, সো এই জিনিসগুলো ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বুঝতে? না স্যার। ওকে, তাহলে एग्जांपल 3 টা তোমরা বাসায় দেখবা, প্লাস এখানে করে দেওয়া আছে, অথবা এই টাইপের একটা মেথড আমি দিতে পারি। মেইনলি তোমাদের ফোকাস থাকবে আজকে যে ক্লাসটা করাইছি এইটার উপরেই ম্যাথ বেশি দিব, আগের লেসনগুলোতে অ্যাসাইনমেন্ট নিচে হয়তো এখান থেকে একটা দিতে পারি, ঠিক আছে এরকম। তো তোমাদের সাথে আমার মানে একাডেমিক্যালি ক্লাস এটা শেষ হচ্ছে এখানে এই কোর্সে। এখানে আমি লেসন মানে প্রথম থেকে বলতে গেলে আমি তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা থেকে শেখানোর চেষ্টা করেছি, কমপ্লেক্স থেকেও শেখানোর চেষ্টা করেছি, তারপর ল্যাপ্লাসেও শেখানোর চেষ্টা করেছি, এবং প্রত্যেকটার সাথে যে একটা লিঙ্ক আছে বা একটা যে আমার একটার সাথে আরেকটা যে ইউজ হয় সেই ব্যাপারটা কিন্তু আমি প্রথম থেকেই চেষ্টা করেছি দেখানোর। হয়তোবা খুব ভালো না হোক, অ্যাটলিস্ট চেষ্টা করেছি দেখানোর, হয়তোবা অনলাইন ক্লাস কিছুটা তো গ্যাপ ছিলই, তারপরেও চেষ্টা করেছি যতটুকু পারি। তারপরে যদি আমার পড়ায় না বুঝতে পারো কোনো ব্যাপার, বা আমার পড়ানো যদি কোনো গ্যাপ থেকে থাকে,
অবশ্যই মানে সেটা যেহেতু পড়াইতে পারিনি সেটাকে আমি সেজন্য সরি বলবো। যদি এরপরও এই টপিকস গুলো তোমাকে আমি না বোঝাইতে পারি তাহলে আমি সরি সেক্ষেত্রে, কারণ হয়তো বা আমি তোমাদের সেভাবে ম্যাটেরিয়াল দিতে পারি নাই বা বুঝাতে পারিনি। বাট আমি বেসিকটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি সবটার, এবং বেসিকের সাথে যে একটার সাথে আরেকটা রিলেশন আছে সেটা দেখানোর আমি চেষ্টা করেছি। এবং এই রিলেশনের কথাটা আমি কেন বলতেছি, হয়তোবা তোমাদের এই জিনিসগুলো সামনে ডাইরেক্টলি ব্যবহার করতে হবে না। যেমন আমি লাস্টের ম্যাথটাতে অনেক টপিকস কিন্তু নিয়ে আসছি যেগুলো আগে শিখাইছি, এরকমই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। তোমরা হয়তো বা তোমার কম্পিউটার সায়েন্সেরই অনেক জিনিস পড়বে, সেখানে অনেক ম্যাথমেটিক্যাল জিনিস সলভ করতে হবে, তখন এই যে ব্যাপারগুলো আছে এইখান থেকে এই রিলেশনগুলো নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ইন্টার কানেক্টেড ব্যাপার, ঠিক আছে? সো তোমাদের সামনের ভবিষ্যতের ম্যাথ বা কম্পিউটার সায়েন্সের যে ব্যাপারগুলো আছে সেখানে অনেক ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এরকম ডাইরেক্ট ক্যালকুলেশন করতে হবে না যে ডাইরেক্ট এই টপিকসটা করো বলে দেওয়া থাকবে না। তোমার একটা সব প্রবলেম আসছে সলভ করার জন্য এই টপিক্সের ম্যাথটা ইউজ করতে হবে, এটা তোমার বুঝতে হবে, এবং সেই জন্যই আমি এগুলো করাইলাম। তো আশা করি তোমরা যতটুকু বুঝছো বা না বুঝলে তারপরে যদি সমস্যা থাকে, নেক্সট যেহেতু পরীক্ষা আছে আমার 18 তারিখে হয়তো বা বাজে, তোমাদের 11 তারিখ আছে না পরীক্ষাটা, তাহলে কত তারিখ পরে? 18 তারিখ। তাহলে 18 তারিখ তোমাদের বুধবার, যেটা 18ই আগস্ট, সেদিন আমরা পরীক্ষা নিব 10:30টায়। ঠিক আছে, 10:30টায় আমরা প্রথমে অ্যাটেন্ডেন্স নিব, তারপরে আমরা পরীক্ষা নিব। এবং তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষা, সবাই জানো। আর পরীক্ষার ব্যাপারে একটা কথা হলো, তোমাদের পেমেন্টটা কিন্তু আগে ক্লিয়ার করো, না হলে কিন্তু আমরা স্যাররা তোমার রেজাল্ট কিন্তু ইনক্লুড করতে পারি না। দেখা যায় যে ইভেন এরকম হয়েছে 3 টার্ম পরে এসে স্টুডেন্টটাই ফোন করে যে স্যার আমি আমার রেজাল্ট পাইনি, কারণ সে তখন কোনো পেমেন্টই ক্লিয়ার করে নাই। তো দেখা যায় আলটিমেটলি মানে ক্লিয়ার মানে সমস্যায় পড়তে হয়। তো পেমেন্টের ব্যাপারটা এখন থেকে ক্লিয়ার করার ব্যাপারটাই হবে, যেহেতু ইউনিভার্সিটি তোমাদের খুলবে সামনেই, খোলার সম্ভাবনা আছে, 2 মাস হোক 3 মাস হোক খুলে যাবে, 1 মাস হোক। তো সেই হিসাবে সবাইকে বলবো যে পেমেন্টের ব্যাপারটা একটু মাথায় রেখো। আর 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, কিন্তু আমার কিন্তু 18 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাদের ওভারঅল সব কমপ্লিট হয়ে যাবে। তো 18 তারিখ তোমাদের সবাইকে জয়েন করতে হবে। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারটা আছে, লাস্ট ডেট কবে জানা আছে? স্যার আজকে। স্যার অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট স্যার আজকে স্যার। আচ্ছা স্যার একটা দিন বাড়াই দিলে ভালো হতো স্যার। আমাদের তো এক্সামের আগে টাইম আছে স্যার, একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আচ্ছা আমি দিব। ওকে, অ্যাসাইনমেন্ট এখানে 4, 5, 6 তিনটা তো আছে তাই না? তো ডিউ ডেট আমি এখানে বাড়ালাম না, কিন্তু তোমরা তোমাদের একটা পরীক্ষার টাইম আমি বলে দিই। হ্যাঁ, ওই টাইমটা তোমাদের 20 তারিখ সকাল 10টা, ঠিক আছে? 20 তারিখ সকাল 10টা এই টাইমটা তোমরা মানে তোমাদের আমার অফিসিয়ালি একটা গুগল ফর্মে পূরণ করে দিতে হয় যে এই টাইমে তোমাদের পরীক্ষা একটা ডেট থাকে। যেহেতু আমি পরীক্ষা তোমাদের কনফার্ম মানে সব নিয়ে নিচ্ছি, যেহেতু একটা বাকি আছে, দেখো 1, 2, 3, 4 40 মাস হয়ে গেছে, আমি 18 তারিখ নিব। তোমাদের 20 তারিখ সকাল 10টায় পরীক্ষার টাইম, মানে হচ্ছে ওই 10টার ভিতরে 20 তারিখের মধ্যে তোমাদের সব অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। একদিন না, আমি তোমাদের 4টা অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা, যদি কারো প্রথম থেকেই অ্যাসাইনমেন্ট আরো সমস্যা থেকে থাকে, আমি তোমাদের সবার জন্য একটা বাড়াই দিলাম, ঠিক আছে? 20 তারিখ সকাল 20 তারিখ পর্যন্ত। ওকে স্যার। 20 তারিখ শুরু হলেই আমার শেষ। 20 তারিখে আমার 10টা পরীক্ষার টাইম, মানে ওই টাইমটা তোমরা তোমাদের স্যারেরা কিন্তু তোমাদের কাছ থেকে পরীক্ষার টাইম নিবে। তোমরা তখন বলবা যে 20 তারিখ 10টা আমাদের পরীক্ষা আছে, 10টা থেকে 11টা 1 ঘন্টা ধরে নাও। ওটা আমি তোমাদের আসলে পরীক্ষার টাইম দিলাম, ডেমো টাইম। ওটা কিন্তু আমার কোনো ওখানে কোনো কাজ নাই, শুধুমাত্র ওই 10টা থেকে 11টা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ইন টাইম, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, তো আর 18 তারিখে পরীক্ষাতে তোমরা সবাই কিন্তু জয়েন করতে হবে আগে ক্লাসে। এখানে আমি ক্লাস যেমন এখানে নিই সেখানে জয়েন করতে হবে, কারণ অ্যাটেন্ডেন্স তোমাদের 10 মার্কস, জি সেটা স্যার। কিন্তু আমি কাউন্ট করব। সো সবাই সেখানে জয়েন করবে আগে, তারপর আমি কিছু যদি ইনস্ট্রাকশন থাকে তখন আমি দিয়ে দেবো, 10 মিনিট হয়তো বা ইনস্ট্রাকশনে যাবে, সেই ইনস্ট্রাকশনের পরে তোমাদের পরীক্ষার জন্য আমি দিয়ে দেবো। পরীক্ষাটা কিভাবে দিতে হয় সেটা তো আমার মানে আমি যেভাবে নিয়েছি সেভাবেই নিব। 20 তারিখ অলরেডি তো দুটো দিয়েছি। হ্যাঁ কি বলছো? স্যার 20 তারিখ কি হবে স্যার? আরেকবার বললে ভালো হতো। 20 তারিখের ব্যাপারটা হলো তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু, ঠিক আছে? মানে অফিসিয়ালি যে ব্যাপারটা আছে 20 তারিখ থেকে 28 তারিখ মনে হয় তোমাদের পরীক্ষার ডেট আছে, ফাইনাল পরীক্ষা। তা আমার তো ফাইনাল পরীক্ষা নেওয়ার কোনো ব্যাপারটা হলো আমি 18 তারিখে নিয়ে নিচ্ছি, কিন্তু 20 তারিখ সকাল 10টায় তোমাদের একটা ডেমো পরীক্ষার টাইম থাকবে। দ্যাট মিনস ওইটা আমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট টাইম হিসাবে বলে দিলাম, ঠিক আছে?
ওই টাইমে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 20 তারিখ সকাল 10টার ভিতরে। এখন ওই 20 তারিখ সকাল তোমাদের স্যাররাই তোমাদের বলবে যে এই এত তারিখে তোমার পরীক্ষা। তো মানে প্রত্যেক স্যারই বলে দেবে, যদি যে স্যাররা তোমাদের অ্যাসাইনমেন্ট কম নিয়েছে বা ফাইনাল পরীক্ষার জন্য বেশি মার্ক রেখেছে তারা তো নিশ্চয়ই একটা পরীক্ষার ডেট দিবে। তো ওই টাইমে তোমরা বলবে যে 20 তারিখ 10টা আমার একটা পরীক্ষার টাইম আছে, 10টা থেকে 11টা, জাস্ট আমি একটা পরীক্ষার টাইম নিচ্ছি। অফিসিয়ালি তো আমাকে একটা টাইম সাবমিট করতে হবে যে এই টাইমে আমি পরীক্ষা নিয়েছি, সেটার জন্য। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে এটুকুই। আজকের ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে না। আর সকল অ্যাসাইনমেন্ট যারা দিতে পারো নাই, যদি মনে করো কেউ মিসিং গেছে, আর এটা মনে করো না যে আমরা আগে অ্যাসাইনমেন্ট দিচ্ছি তাদের মার্কিং এর ব্যাপার। হ্যাঁ, যারা লাস্টে লেটে অ্যাসাইনমেন্ট জমা দেবে, লাস্টেরটার জন্য 20 তারিখ কনফার্ম করলাম, বাট এর আগের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেখানে আমি হয়তো বা কিছু একটু তো এদিক ওদিক হবেই, যে সবার আগে দিয়েছে বা যে টাইমলি দিয়েছে আমি তো ওটা দেখতেই পাচ্ছি কে লেটে দিয়েছে, হয়তো বা এক মার্কের ব্যাপারটা থাকে আর কি। কনসিডার সব তো আর কনসিডার, কেউ যদি এখন অ্যাসাইনমেন্ট 1 জমা দেয় এখন এসে, তাকে তো আর আমি ফুল মার্ক একেবারে দিতে পারি না, কিন্তু তাকে কিছু মার্ক তো অবশ্যই আমি দিব যদি থাকে সেটা। ঠিক আছে, লেট সাবমিশন করলে জি স্যার। একটু মানে মার্কের ব্যাপারটা থাকবে আর কি। বাট লাস্ট অ্যাসাইনমেন্ট যেটা 6 নাম্বার অ্যাসাইনমেন্ট, ওটার জন্য আমি 20 তারিখ পর্যন্তই দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, লাস্টেরটা আমি কনসিডার করবো না, অ্যাসাইনমেন্ট 6 যেটা। আর এর আগের যে অ্যাসাইনমেন্ট 1 থেকে 5 পর্যন্ত আছে এর জন্য টাইম হচ্ছে যদি কেউ এখন জমা দেয়, হয়তো বা অনেকের জমা দেওয়া বাকিও থাকতে পারে। আর যদি কেউ জমা না দেয়, মানে জমা দিয়ে ফেলছে, তার তো ব্যাপার না, তার তো মার্কিং হয়ে গেছে অলরেডি, মানে 3 পর্যন্ত, মিড টার্ম পর্যন্ত। বাকিগুলো আমি মার্কিং করে দেবো 18 তারিখের পর থেকে। ওকে, সবাই 18 তারিখ 10:30টায় জয়েন করো, আমরা ওই দিন ফাইনালি কথা হবে। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।